ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা র্যাং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে ছাদে বসে তার বাবা মাকে বলছিল কেউ আমার কাছে আসবে না। আমার আর আমার বোনের একই দিনে বিয়ে, দুজনেই একই পরিবারের মেয়ে, তাহলে কেন তাঙের এত ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে আর আমার বিয়ে হবে একটা অন্ধের সঙ্গে? এর চেয়ে বরং আমি মরে যাই। তার মা তার বাবাকে বলছিল, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? কেন আমাদের মেয়েকে একটা অন্ধের সঙ্গে বিয়ে করতে হবে? তার বাবা বলে, আমার কোনো উপায় আছে? ওদের সঙ্গে আমরা পারবো কি করে? র্যাং ঝাঁপ দিতে যায়, তখনই তাং এসে বলে, তোমার বদলে আমি যেতে রাজি আছি। সবাই অবাক হয়ে গেলে সে বলে, তোমার বদলে আমি গিয়ে অন্ধকে বিয়ে করছি। তার সৎমা বলে, তুমি কি সত্যি বলছো? সে তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, তবে এর বিনিময়ে আমি অনেক টাকা চাই। তার বাবা বলে, অবশ্যই, আমি তোমাকে সাথে আরো 1 বিলিয়ন টাকা দেব যদি তুমি র্যাংকে জিয়ানের বউ হতে দাও। সে তার বাবাকে ধন্যবাদ জানালে তার বাবা বলে, ধন্যবাদ কেন বলছো? তুমিও তো আমারই মেয়ে, আমি তো তোমাকে ভালোবাসি। সে বলে, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? তখন তার বোন এসে বলে, তুমি কি সত্যি জিয়ানকে ছেড়ে ওই অন্ধ ছেলেটাকে বিয়ে করতে রাজি আছো? জিয়ান কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, তুমি আবার অনুশোচনা করবে না তো? তাং মনে মনে বলছিল, সবাই জানে জিয়ান আমাকে ভালোবাসে। 3 বছর আগে আমার মায়ের মৃত্যুর সাথে সাথেই আমার বাবা তার মিস্ট্রেস আর তার মেয়েকে নিয়ে বাড়িতে ওঠে। সেদিন থেকেই তাদের অত্যাচার আমার উপরে শুরু হয়ে যায়। হঠাৎ সেদিন জিয়ান চলে আসে। জিয়ান বলতে থাকে, আমি তাংকে দেখেই ভালোবেসে ফেলেছি। আজকের পর থেকে যে ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে সেই আমার শত্রু। সে তাকে কোলে করে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। এখানে সবাই তাকে অনেক সম্মান করে। জিয়ান নিজের হাতে তার জন্য রান্না করত। একদিন এক গুন্ডা তাঙের উপর আক্রমণ করলে জিয়ান নিজে সেই চাকুটা নিজের শরীরের উপর নিয়ে নেয়। বর্তমানে তাং বলে, তবে এই সব কিছুই ছিল ওর নাটক। সে বলে, না, আমি কখনোই অনুশোচনা করব না। বিয়ের দিনের আগে কাউকে বলবে না যে বউ বদলে গেছে। এরপর তাং ঘরে এসে কল্পনা করতে থাকে, সে আড়াল থেকে জিয়ানকে তার দাদিকে বলতে শুনেছে, আমি সবসময় ভালোবেসে এসেছি র্যাংকে। ও এত ভালো, ভদ্র, ওর সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে। তবে আমার অনেক শত্রু রয়েছে, আমার স্ত্রীকে অনেক অ্যাটাকের উপর দিয়ে যেতে হবে। আমি র্যাংকে কোনো কষ্ট দিতে চাই না, তাই আমি তার বদলে তাংকে বিয়ে করছি। এই সময় র্যাং বিদেশ থাকবে। আমার উপর থেকে সকল ঝামেলা সরে গেলে আমি র্যাংকে নিয়ে আসব। তাং যদি বেঁচে থাকে তাহলে আমার জীবন থেকে সরিয়ে দেব। তাং বলতে থাকে, জিয়ান, তার মানে এই সব কিছুই নাটক ছিল? তুমি র্যাংকে এতই ভালোবাসো? তবে তুমি জানো না, ওই আমার জীবনটা শেষ করে দিয়েছে। ওই আমার মায়ের রেখে যাওয়া একমাত্র জিনিসটাকেও নষ্ট করে ফেলেছে। তারপরেও আমি আমার মায়ের ব্রেসলেটটা ঠিক করি, তখন এক গাড়ি অ্যাক্সিডেন্টে তোমাকে বাঁচাতে গিয়েই সেটা হারিয়ে যায়। জিয়ান, আমি এরকম সম্পর্কে থাকতে চাই না। তুমি যেহেতু র্যাংকে এতই ভালোবাসো, তাহলে আমি র্যাংকে তোমাকে দিয়ে দিলাম। এরপর দেখা যায় জিয়ান মোবাইলে ওই ব্রেসলেটটার ছবিই দেখছিল। তার দাদি এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? জিয়ান বলে, দাদি, যদি র্যাং না থাকতো তাহলে আমি বেঁচেই থাকতাম না। ওই দিন ও আমাকে বাঁচানোর সময় আমি ওর হাত থেকে ব্রেসলেটটা নিয়ে নিয়েছিলাম। আমি প্রমিস করেছি আমি সারা জীবন ওকে ভালো রাখবো। অন্যদিকে তাং তার আর জিয়ানের একসঙ্গে তোলা সকল ছবি পুড়িয়ে ফেলছিল। তখন জিয়ান তাকে ফোন করে বলে, আমি তোমাকে অনেক মিস করছি। তাং মনে মনে বলছিল, তোমার যেহেতু নাটক করতে এতই ভালো লাগে, ঠিক আছে, তাহলে আমিও না হয় তোমার সঙ্গে নাটক চালিয়ে যাচ্ছি। সে বলে, আমিও তোমাকে মিস করছি। জিয়ান বলে, কয়দিন পরেই আমাদের বিয়ে। আগামীকাল আমি তোমাকে নিয়ে বিয়ের ড্রেস দেখতে যাব। তুমি র্যাংকেও সাথে নিয়ে যেও। তোমাদের দুজনের একই দিনে বিয়ে, সেও নিজের পছন্দের একটা ড্রেস কিনে নেবে। কথা শুনতে শুনতে তাং নিজের মায়ের ছবিটাও আগুনে দিয়ে দেয়। সেটা তুলতে গেলে তার হাতে তাপ লাগে, তখন সে একটা চিৎকার দিয়ে ওঠে। জিয়ান এটা শুনতে পেয়ে বলে, তোমার কি হয়েছে? আমি এখনই তোমার কাছে আসছি। তার দাদি তখন বলতে থাকে, এই ছেলেটা বুঝতেই পারছে না আসলে সে কাকে ভালোবাসে। এরপর সে দৌড়ে দৌড়ে তাঙের কাছে আসে। সে বলে, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কেউ কি তোমাকে বুলি করেছে? আমাকে বলো, আমি তাকে শিক্ষা দিচ্ছি। তাং বলে, সেই লোকটা যদি তুমি নিজেই হও। জিয়ান বলে, তাহলে আমাকে শাস্তি দাও। তখনই র্যাং সেখানে চলে আসে। সে বলে, জিয়ান ভাইয়া, তুমি আমাকে যে নেকলেসটা উপহার দিয়েছো এটা আমার খুবই পছন্দ হয়েছে। তাং কল্পনা করে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলছিল, স্যার, এগুলো তো আপনি লোক দিয়ে বানালেই পারেন, নিজে নিজে এগুলো তৈরি করছেন, এতে কয়েকবার আপনার হাত কেটে গেছে। জিয়ান বলে, ও একমাত্র ইউনিক জিনিস ডিজার্ভ করে, ওকে আমি নিজের হাতে বানিয়ে জিনিস পরাতে চাই। তাং এই কথা শুনে বুঝতে পারে যে জিয়ান হয়তো তাকে কিছু উপহার দিতে চাইছে, তাই সেও জিয়ানের জন্য একটা উপহার বানাতে যায়। তবে বর্তমানে সে মনে মনে বলছিল, আমি ভেবেছিলাম সেটা হয়তো তুমি আমার জন্য বানাচ্ছ, আমি তো আর জানতাম না যে তোমার মনে অন্য কেউ রয়েছে।
র্যাং বলে, আপু শুনেছি তোমরা নাকি কাল একসঙ্গে বিয়ের ড্রেস দেখতে যাচ্ছ, আমাকেও সাথে নিয়ে চলো। তাংয়ের কিছু বলার আগেই জিয়ান বলে, অবশ্যই। তাং, তোমরা দুই বোন একসঙ্গে বিয়ের শপিং করবে, এটা তো আরো ভালো, তাই না? আর তাছাড়া আমিও 2টা বিয়ের ড্রেস আনিয়েছি। এরপর তারা 3জন একসঙ্গে বিয়ের ড্রেস দেখতে আসে। সেখানকার একজন মহিলা বলে, জিয়ান মাস্টার আমাদেরকে বিয়ের ডিজাইন তৈরি করতে বলেছিল। এখানে 2টি বিয়ের ড্রেস রয়েছে, একটি হলো টপ ডিজাইনার দ্বারা তৈরি করা, আরেকটি একজন নতুন ডিজাইনার তৈরি করেছে। তাং আর র্যাং দুজনেই একসঙ্গে বলে ওঠে তাদের প্রথম ড্রেসটা পছন্দ হয়েছে। র্যাং বলে, সরি আপু, আমি বুঝতে পারিনি যে এটা তোমারও পছন্দ হয়েছে, তুমি দয়া করে আমাকে শাস্তি দিও না। তাং বলে, তুমি এত ভালো নাটক করো, তাহলে সিনেমায় কেন যাচ্ছ না? আমি কবে আবার তোমাকে শাস্তি দিলাম? র্যাং বলে, ঠিক আছে আপু, আমি তোমার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছি। জিয়ান তাকে তুলে বলে, তাং, ও তোমার সৎ বোন, যেমনই হোক বোন তো, তুমি ওকে এইভাবে বুলি করতে পারো না। তাং বলে, তুমি কি অন্ধ? 3 বছর ধরে আমরা একসঙ্গে আছি, তুমি কি চোখে দেখতে পাও না যে কে কাকে বুলি করছে? সে বলে, অনেক হয়েছে, এই ড্রেস র্যাং নেবে। তাং বলে, না, এই ড্রেস আমার পছন্দ হয়েছে, এটা আমি নেব। জিয়ান বলে, লাল কালার তোমার গায়ে ভালো লাগে না, তুমি সাদাটা নাও, ওইটা সিল্কের কাপড়, ওইটাই তোমাকে বেশি ভালো মানাবে। তাং বলে, তুমি শিওর? ঠিক আছে। এরপর র্যাং লাল ড্রেসটা পরে আসে আর বলে, দেখো তো আমাকে কেমন লাগছে? জিয়ান বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। যখন তাং সাদা ড্রেসটা পরে আসে, সবাই বলতে থাকে, ম্যাডাম দেখতে এমনিতেই সুন্দর, একদম প্লেন ড্রেসেও তাকে অনেক সুন্দর লাগছে। জিয়ান তার কাছে গিয়ে দেখতে পায় তার হাত লাল হয়ে আছে। সে বলে, তোমার কি হয়েছে? তখন একজন বলে, স্যার, মনে হচ্ছে ম্যাডামের সিল্কে অ্যালার্জি রয়েছে। জিয়ান বলে, এই কথা তুমি আমাকে আগে কেন বলোনি? তাহলে তো আমি তোমাকে এই ড্রেস পরতে বলতাম না। তাং বলে, আমি কি তোমাকে সত্যিই বলিনি? তখন জিয়ান মনে করে আগেও একবার সে তাংকে একটা স্কার্ফ পরিয়েছিল সিল্কের, তখন তার অ্যালার্জি হওয়ায় সে বাড়ির সকল দাসীদেরকে জানিয়ে দেয় আজকের পর থেকে এই বাড়িতে কোনো সিল্কের কাপড় আসবে না। বর্তমানে সে বলে, সব আমার দোষ, আমার আসলে মনে ছিল না, পরের বার আমি সবকিছু দেখে শুনে করব। তাং বলে, পরের বার আর তুমি সেই সুযোগ পাবে না। এরপর যখন সে চলে যাচ্ছিল, তখন জিয়ান বলে, একটা ড্রেসই তো, এজন্য তুমি এত রাগ কেন করছো? 1 সপ্তাহ পরেই আমাদের বিয়ে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সব থেকে সুন্দর বিয়ের ড্রেসটাই এনে দেব। র্যাং বলে, সরি ভাইয়া, আমি জানতাম না যে আপুর সিল্কে অ্যালার্জি আছে, তাহলে আমি জামা নিয়ে কারাকারি করতাম না। তখনই একজন কালো পোশাক পরা লোক এসে র্যাংকে ধরে ফেলে। এর মধ্যেই আরেকজন এসে তাংকেও ধরে ফেলে। র্যাং বলতে থাকে, ভাইয়া দয়া করে আমাকে বাঁচাও। জিয়ান দৌড়ে র্যাংয়ের কাছে যায়। তাং তখন মনে মনে বলছিল, আমি কেন ভুলে যাই, ও তো র্যাংকেই ভালোবাসে, ও তো তার কাছেই যাবে। ওই লোক বলতে থাকে, জিয়ান, তুমি আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছো, আজ আমি তোমার ভালোবাসার মানুষকে শেষ করে দিচ্ছি। সে তাকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। জিয়ান মনে মনে বলতে থাকে, আমি তো র্যাংকে ভালোবাসি, তাহলে ওর জন্য আমার এত কষ্ট কেন হচ্ছে? এরপর তাংয়ের জ্ঞান ফিরলে র্যাং বলে, তুমি উঠেছো? জিয়ান ভাইয়া 1 দিন 1 রাত ধরে তোমার পাশে বসে আছে। তাং বলে, কেন? সে বলে, সব আমার দোষ, জিয়ান ভাইয়া যদি আমাকে বাঁচাতে না আসতো তাহলে তোমার কিছুই হতো না। তাং তাকে চুপ করতে বলে। জিয়ান বলে, সব দোষ আমার, চাকুটা যদি আমার গায়ে লাগতো তাহলেই ভালো হতো। তুমি যখন অজ্ঞান হয়েছিলে তুমি জানোই না আমি যে কতটা ভয় পেয়েছিলাম। তাং হেসে বলে, তুমি সবসময় বলো তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা? তোমার ভালোবাসা দেখলে আমার ঘৃণা হয়, তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। সে একটা গ্লাস নিয়ে তার গায়ে ছুঁড়ে মারতে চায়, তবে তখন সেখানে র্যাং চলে আসায় একটা কাচের টুকরা তার গায়ে লেগে যায়। সে বলতে থাকে, জিয়ান ভাইয়া, তোমার কিছু হয়নি, এতেই আমি খুশি। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। জিয়ান তাকে কোলে নিয়ে বলে, তাং, তুমি আমার উপর রাগ করতে পারো, আমাকে মারধর করতে পারো, কিন্তু তুমি র্যাংকে কষ্ট দিয়েছো, এটা তুমি অনেক বড় অন্যায় করেছো। তাং বলতে থাকে, একবার তুমি আমাকে বাঁচিয়েছিলে, আজ আমি তোমার পছন্দের র্যাংকে বাঁচিয়ে দিয়েছি, এখন আমরা সমান সমান। এরপর নার্সেরা বলতে থাকে, এই মেয়েটার কত কষ্ট, একটা মানুষও তাকে দেখতে আসলো না। পাশের ঘরের মেয়েটাকে দেখেছো, সামান্য একটু কেটে গেছে, তার পুরো পরিবার তার সেবা করছে। তাং এটা শোনার পর র্যাংকে দেখার জন্য ধীরে ধীরে সেই ঘরে যায়। দেখতে পায় সবাই মিলে র্যাংয়ের সেবা করছে। তাং মনে মনে বলছিল, এরকম পরিবার তো আমারও ছিল। সে কল্পনা করে তার মা তার জন্য সবসময় পছন্দের খাবার রান্না করত। এরপর তার মা তার বাবাকে বলতে থাকে, আমি তোমাকে এতগুলো বছর ধরে ভালোবাসি, তোমার জন্য এত কিছু করেছি, তুমি কিভাবে আমাকে এত বড় একটা ধোঁকা দিলে? তুমি এই মহিলার সঙ্গে এত বছর ধরে আছো যে তোমাদের এত বড় একটা মেয়ে আছে, তুমি কি করে বাইরে আরেকটা মিস্ট্রেস রাখতে পারলে? র্যাংয়ের মা বলতে থাকে, আপু তুমি ভুল করছো,
যে ভালোবাসা পায় না সেই আসল মিস্ট্রেস। এইসব দেখে তাঙের মা স্ট্রোক করে। তাং দৌড়ে তার মায়ের কাছে আসে, তবে কোনো লাভ হয় না। তাং মনে মনে বলছিল, জিয়ান, তুমি র্যাংকে এই জন্য ভালোবাসো কারণ সে অনেক ভালো, নম্র, ভদ্র, শান্ত। আমি দেখতে চাই যখন তুমি তার আসল রূপটা জানতে পারবে তখন তোমার কেমন লাগবে। বিয়ের আর মাত্র 3 দিন বাকি আছে, এরপরেই আমি এই জেলখানা থেকে মুক্তি পাবো। ডিসচার্জ হওয়ার পর তাং বাইরে আসে, তবে তখনই কেউ একজন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাঙের জ্ঞান ফিরলে দেখতে পায় মুখোশ পরা একজন লোক এসেছে, যে বলছিল, তুমি তোমার বোনের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো, তাই তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। তার কণ্ঠ ছিল অনেকটা ভাঙা ভাঙা। যখন সে তাকে ধরতে আসে তখন তাং তার হাতে একটা লাল সুতা দেখে তাকে চিনতে পারে, কারণ এই লাল সুতাটা সেই এনেছিল টেম্পল থেকে এবং এটা সে জিয়ানের হাতে বেঁধে দিয়েছিল যাতে সে সারা জীবন নিরাপদ থাকে। তাং মনে মনে বলছিল, জিয়ান, ও র্যাংয়ের কারণে আমাকে কিডন্যাপ করেছে, এখন আমাকে শাস্তিও দিতে চাইছে। জিয়ান বলে, একটু ব্যথা লাগবে, তবে এটা তোমার জন্য শিক্ষা। জিয়ানের সাথে থাকা ছেলেটা তাঙের মাথায় একটার পর একটা বোতল ভাঙতে শুরু করে। এরপর জিয়ান বলছিল, আমাকে ক্ষমা করে দাও তাং, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, এই কারণেই তুমি কিডন্যাপ হয়ে গিয়েছিলে। তবে তুমি কয়দিন আগে র্যাংকে একটা কষ্ট দিয়েছো, মনে করো এটা তোমার শিক্ষা। তুমি কি মানছো যে তুমি অন্যায় করেছিলে? সে বলে, হ্যাঁ, আমি মানছি। জিয়ান বলে, রাগ করো না, আগামীকাল আমাদের বিয়ে, আমি তোমার জন্য অনেক উপহার রেডি করেছি। জিয়ানের অ্যাসিস্ট্যান্ট দেখাতে থাকে সে তাংকে দেওয়ার জন্য অনেকগুলো বাড়ি এবং অনেক আরো প্রপার্টি রেডি করেছে। জিয়ান বলে, তোমার পছন্দ হয়েছে? সে বলে, হ্যাঁ, পছন্দ হয়েছে। তাং বলে, আগামীকাল আমাদের বিয়ে, আমিও তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। জিয়ান বলে, তাই নাকি, কি জিনিস? তাং বলে, সেটা তুমি আগামীকালই জানতে পারবে। জিয়ান বলে, ঠিক আছে, আমি তোমার কাছে এমন সারপ্রাইজ চাই যেটা যেন আমি সারা জীবনেও ভুলতে না পারি। তাং বলে, অবশ্যই, তুমি সারা জীবনেও ভুলতে পারবে না। পরদিন জিয়ান বিয়ের জন্য তৈরি হচ্ছিল, তখন তার দাদি এসে বলে, তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারছো, তাই তুমি এত খুশি? সে বলে, দাদি, তুমি এসব কি বলছো? তুমি তো জানোই আমি র্যাংকে ভালোবাসি। আমি তাংকে বিয়ে করছি শুধুমাত্র র্যাংকে ভালো রাখার জন্য। আমি একদমই খুশি না। আমি আসলে দেখতে চাইছি যে তাং আমাকে কি উপহার দিতে চাইছে। এদিকে তাং তার মায়ের ছবিটা দেখছিল। তখন তার সৎমা এসে বলে, জিয়ানের বাড়ির লোকেরা চলে এসেছে, তুমি আবার পস্তাচ্ছ না তো? সে বলে, একদমই না। তার সৎমা তখন তাকে একটা কার্ড দেয় যেটার মধ্যে মূলত 1 বিলিয়ন টাকা রয়েছে। সে তাড়াতাড়ি তাকে তৈরি হতে বলে। এরপর তাং তৈরি হতে আসলে র্যাং বলে, একটু পরেই তুমি একটা অন্ধ ছেলেকে বিয়ে করবে, তোমার কেমন লাগছে? তাং বলে, এরকম কথা আরেকবার বলবে, আমি বিয়ে চেঞ্জ করে ফেলবো। র্যাং তখন চুপ হয়ে যায়। এদিকে জিয়ান তার জিনিসপত্র সহ বাড়ির সামনে চলে এসেছে। তাঙের বাবা তাকে সম্মান জানায়। সে মনে মনে বলছিল, জিয়ান আমাদের র্যাংকেই ভালোবাসে, যখন সে জানতে পারবে যে সে আসলে র্যাংকে বিয়ে করেছে সে অবশ্যই খুশি হবে। তখন সে দেখতে পায় চু হানদের পরিবার থেকেও লোক এসেছে। তাঙের বাবা বলছিল, অন্তত ভালো হয়েছে যে বিয়েটা বদলে গেছে, নয়তো একটা অন্ধকে বিয়ে করে র্যাং সারা জীবন কষ্টই করত। র্যাং বলতে থাকে, আপু, তোমাকে আমি সত্যি কথা বলি, জিয়ান তোমাকে বিয়ে করতে চাইছে আমাকে ভালো রাখার জন্য। সে যখন জানতে পারবে সে আসলে আমাকেই বিয়ে করছে সে বরং খুশিই হবে। তাং বলে, হ্যাঁ, খুশিতে মরেই যাবে। এরপর তাদের উপর ঘুমটা পরিয়ে দেওয়া হয়। জিয়ান তার বউকে কোলে করে নিয়ে আসছিল, আর তাং শুধুমাত্র চুহানদের বাড়ির বাটলারের সঙ্গে যাচ্ছিল। গাড়িতে এসেই তাং ঘুমটা খুলে ফেলে। জিয়ান গাড়িতে র্যাংকে রাখতে রাখতে মনে মনে বলছিল, কেন জানি মনে কোনো শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে কি যেন রেখে এসেছি। যখনই সে পেছনে ফিরে তাকায় তখন সে তাংকে অন্য গাড়িতে দেখতে পায়। এটা দেখে সে তাড়াতাড়ি র্যাংয়ের ঘুমটা খুলে ফেলে। তখন সে অনেক অবাক হয়ে যায়। সে দৌড়ে এসে বলতে থাকে, তাং, তুমি ওই গাড়িতে করে কোথায় যাচ্ছ? সবাই বলছিল, এর মানে কি, বউ কি বদলে গেছে নাকি? জিয়ান গাড়িতে উঠে তাড়াতাড়ি ওই গাড়িটা তাংকে ফলো করতে বলে। র্যাং সেখানেই দাঁড়িয়েছিল। গাড়িতে বসে জিয়াং বলছিল, তাং, এটাই কি তোমার সেই সারপ্রাইজ? আমি কি তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছি? তাহলে বিয়ে থেকে তুমি কেন পালিয়ে গেলে? সে তার সকল লোকজন দিয়ে তাঙের গাড়িটাকে আটকাতে বলে। এরপর জিয়ান গাড়ির সামনে এসে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার থেকে পালাতে পারবে না। যখন সে গাড়ির দরজা খোলে তখন দেখতে পায় এটা খালি। ড্রাইভার বলে, আমাদের ম্যাডাম এই গাড়িতে নেই, সে অন্য একটা গাড়িতে আছে। জিয়ান দেখতে পায় সামনের গাড়ি দিয়েই তাং যাচ্ছে। আসলে তাং আগেই বুঝতে পেরেছিল এরকম কিছু একটা হবে, তাই সে মাঝ রাস্তায় গাড়ি বদলে ফেলেছে। জিয়ান ওই গাড়িটাকে ফলো করতে বলে, তবে তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে র্যাং অজ্ঞান হয়ে গেছে। তাই জিয়ান আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর র্যাংয়ের জ্ঞান ফিরে আসে। সে বলে,
জিয়ান, আমি জানতাম না তুমি যে আপুকে এত ভালোবাসো। আপু জোর করে এই বিয়েটা বদলে দিয়েছে। তুমি যদি আমাকে এতটাই ঘৃণা করো তাহলে আমি চলে যাচ্ছি। জিয়ান বলে, না না, আমি আসলে ভালোবাসি। এই কথা বলে সে থেমে যায়। সে বলে, আমি আসলে তোমাকে ঘৃণা করি না। জিয়ান বলে, তুমি একটু আগে বললে তাং নাকি তোমাকে জোর করে বিয়ে বদল করিয়েছে, কিন্তু সে এমনটা কেন করলো? র্যাং বলে, টাকার জন্য। কারণ সে যদি ওই অন্ধটাকে বিয়ে করে তাহলে বাবা তাকে 1 বিলিয়ন টাকা দেবে। জিয়ান এটা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ সে নিজেও অনেক ধনী। তার উপর তাং একদিন টেম্পল থেকে এনে তার হাতে একটা লাল সুতা বেঁধে দিয়েছিল, যাতে সে সারা জীবন নিরাপদ থাকে, সারা জীবন তাং তাকে ভালোবাসতে পারে। সে বলতে থাকে, ও আমাকে এত ভালোবাসে, শুধুমাত্র টাকার জন্য আমাকে ছেড়ে চলে যাবে? তখন জিয়ানের দাদি এসে বলে, কখনোই না, তাং ওই ধরনের মেয়েই নয়। র্যাং বলে, আপনাদের বিশ্বাস না হলে আপনারা তার অ্যাকাউন্ট চেক করতে পারেন। জিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, সত্যি তাং ম্যাডামের অ্যাকাউন্টে এখন 1.1 বিলিয়ন টাকা রয়েছে। তার দাদি বলে, নিশ্চয়ই এটা কোনো ভুল বোঝাবুঝি। তবে জিয়ান তাদেরকে থামিয়ে দেয়। তার দাদি চলে গেলে র্যাং বলে, আপু তোমাকে ভালোবাসে না, তবে আমি বাসি। তুমি সারা জীবন আমার সাথে থাকলে আমি সারা জীবন তোমার সেবা করব। জিয়ান বলে, এতে তো আমি আরো খুশি। র্যাং এটা শুনে তাকে জড়িয়ে ধরে। জিয়ান মনে মনে বলছিল, তাং, সারা জীবন তুমি র্যাংকে কষ্ট দিয়েছ, এখন জোর করিয়ে তাকে বিয়েও বদল করিয়েছ। তুমি চিন্তা করো না, আমি অনেক ভালো থাকবো। গেছই যখন, তখন আর ফিরে এসো না। এরপর পরদিন র্যাং আর জিয়ান একসঙ্গে শপিং করতে বের হয়। র্যাংয়ের একটা ব্যাগ পছন্দ হলে জিয়ান পুরো দোকানের ব্যাগগুলোই কিনে ফেলতে বলে। এভাবেই র্যাং যেটাই পছন্দ করছিল জিয়ান সবই তাকে কিনে দিচ্ছিল। এরপর তারা একসঙ্গে সিনেমা দেখতে আসলে একটা ছেলে র্যাংয়ের জন্য পপকর্ন নিয়ে আসে। র্যাং বলে, আমি তোমাকে বলেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের নিয়ে আসতে। সে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এতে সেই ছেলেটা নিচে বসে ক্ষমা চাইতে শুরু করে। জিয়ান মনে মনে বলছিল, র্যাং তো অনেক শান্ত আর ভদ্র হওয়ার কথা ছিল। র্যাং বলতে থাকে, সরি জিয়ান, আসলে ছোটবেলা থেকেই সব জায়গায় আপুর পছন্দের পপকর্ন দেখেছি তো, তাই এটা দেখেই আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। জিয়ান এতে তার কথা বুঝতে পারে। এরপর তারা যখন বাড়িতে ফিরে আসছিল তখন জিয়ান মনে মনে বলছিল, কেন এত খালি খালি লাগছে, কি হারিয়ে গেছে বুঝতেই পারছি না। অন্যমনস্ক থাকার কারণে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। র্যাং তাকে বারবার ওঠাচ্ছিল। সে বলতে থাকে, তাড়াতাড়ি ওঠো, নয়তো গাড়িতে আগুন ধরে যাবে। তবে সে বুঝতে পারে জিয়ানের অবস্থা খুবই খারাপ, তাই র্যাং তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে যায়। সে বলতে থাকে, আমার বয়স কম, আমি এত তাড়াতাড়ি মরতে পারি না। জিয়াং মনে মনে বলছিল, ও আমাকে ছেড়ে চলে গেল কেন? আগেরবার তো ওই আমাকে বাঁচিয়েছিল। তখন সে ঝাপসা ঝাপসা তাঙের ছবি দেখতে পায় এবং তার মনে পড়ে আগেরবার হয়তো তাঙই তাকে বাঁচিয়েছিল। এরপর হসপিটালে জিয়ানের জ্ঞান ফেরে। সে র্যাংকে দেখে বলে, ওই বছর তুমি আমাকে বাঁচাওনি তাই না? র্যাং বলে, তুমি কি আমাকে দোষ দিচ্ছ আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম বলে? আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি বরং তোমার জন্য সাহায্য আনতে গিয়েছিলাম। দেখো এটা করতে গিয়ে আমি হাতে কত ব্যথা পেয়েছি। জিয়ান মনে মনে বলছিল, আমি এসব কি ভাবছি, আমি র্যাংকে সন্দেহ করছি। তোমার কি এখনো ব্যথা করছে? র্যাং বলে, একদমই না, এই ছোটখাটো ব্যথা আর তোমার সারা শরীরে আঘাত। অ্যাক্সিডেন্টের সময় তুমি আমাকে শিল্ড দিয়ে রেখেছিলে, তুমি এত বোকা কেন? ডাক্তার বলেছে আর একটু হলে তুমি মরেই যেতে। জিয়ান বলে, তুমি কেঁদো না, আমি একদম ঠিক আছি। র্যাং তখন তাকে খাবার খাইয়ে দিতে থাকে। ডাক্তার বলে, ম্যাডাম আপনি পেশেন্টকে ঝাল খাবার কেন দিচ্ছেন? সে বলে, ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম। সে তখন তাকে পানি দিলে ডাক্তার বলে, আপনি আইস ওয়াটার তাকে কেন দিচ্ছেন? পানি একটু পড়ে গেলে সে একটা টিস্যু নিয়ে তার আঘাতের উপর মুছতে শুরু করে। জিয়ান বলে, তুমি এগুলো ডাক্তারের হাতে ছেড়ে দাও। র্যাং তখন বাইরে চলে আসে। ডাক্তার বলে, স্যার আপনার সেলাই খুলে গেছে, এটা আবার সেলাই করতে হবে। এখানে যদি তাং ম্যাডাম থাকতেন। জিয়ানের মনে পড়ে আগে তাং কত যত্ন করে তার পাশে থাকতো। সে অসুস্থ হলে সবসময় তার খেয়াল রাখতো। তাং বলতো, জিয়ান তুমি বারবার এভাবে আঘাত পেও না, আমার খুব কষ্ট হয়। বর্তমানে জিয়ান বলে, তাংয়ের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, ওর কথা আপনি আর কখনোই বলবেন না। সে মনে মনে বলছিল, আমি ভালোবাসি র্যাংকে, সেই আমার ভবিষ্যৎ, তাংকে আমার ভুলতে হবে। বাড়িতে আসলে জিয়ানের দাদি বলতে থাকে, তুমি এসব কি বলছো? তুমি এখন নিজেই তোমার শত্রুদের সঙ্গে দেখা করতে যাবে? তুমি ওই মেয়েটার জন্য কি জীবন দিতেও রাজি আছো? জিয়ান বলে, হ্যাঁ, নয়তো তারা বারবার আমার আর র্যাংয়ের উপর অ্যাটাক করবে। এখন তাং নেই, তাই র্যাংকে বাঁচাতে হলে আমাকে নিজেকেই যেতে হবে। সকল শত্রুতা আমি একসাথেই শেষ করে দিতে চাই। আমি মরে গেলেও র্যাংকে একটা ভালো জীবন দিয়ে যেতে চাই। তার দাদি রেগে সেখান থেকে চলে যায়। এরপর জিয়ান একটা ব্রেসলেট বের করে দেখছিল। সে বলতে থাকে, র্যাং আমাকে বাঁচিয়েছে, তাই ওর জন্য এগুলো আমাকে করতেই হবে। তখনই র্যাং এসে বলে, তুমি আপুর ব্রেসলেট নিয়ে কি করছো?
জিয়ান এটা শুনে অনেক অবাক হয়ে যায়। সে তার হাত ধরে বলে, তুমি কি বললে? এই ব্রেসলেট কার? র্যাং মনে মনে বলছিল, একটা ব্রেসলেট নিয়ে এত চিন্তা করার কি আছে। জিয়ান আবারও জিজ্ঞেস করে, এই ব্রেসলেটটা কার? সে বলে, আমার। আমি আসলে আপুর কথা বলে দেখছিলাম তুমি কি এখনো তাকে মনে করো নাকি, কারণ আগে তো তুমি তাকেই ভালোবাসতে। জিয়ান মনে মনে বলছিল, তাই তো, তাঙের মতো এত লোভী একটা মেয়ে আমাকে কি করে বাঁচাবে। সে বলে, র্যাং তুমি আমার কাছে কি চাও বলো? র্যাং বলে, টাকা, জামা, ঘড়ি, জুতা সবই তো তুমি আমাকে দিয়েছো। আমি এখন যদি তোমার কোম্পানির শেয়ার চাই, তুমি কি আমাকে দেবে? জিয়ান বলে, অবশ্যই, তুমি চাইলে আমি তোমাকে সবই দেব। র্যাং তার কাছে দৌড়ে এসে বলে, আমি তোমার কাছে যাই চাই তাই তুমি আমাকে দিয়ে দাও, তুমি আমাকে এত ভালোবাসো। সে বলে, এগুলো তোমার পাওনা। এরপর জিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমি কাগজপত্র রেডি করে ফেলেছি। র্যাং ম্যাডাম এখানে সাইন করলেই আপনার সকল শেয়ার তার নামে চলে যাবে। আমি কি ওনাকে ফোন করে এখানে ডেকে আনবো? জিয়ান বলে, না লাগবে না, আমি ওর কাছে যাচ্ছি। এদিকে র্যাংয়ের বাবা বলছিল, তুমি কি সত্যি বলছো জিয়ান নিজের কোম্পানির শেয়ার তোমাকে দিতে চাইছে? সে বলতে থাকে, হ্যাঁ, সে বলেছে সে আমাকে সব কিছু দিয়ে দেবে। তার মা বলে, তুমি শহরের সব থেকে ধনী মানুষটাকেও পটিয়ে ফেলেছ। তখনই জিয়ান সেখানে আসে। বাইরে থাকা মেয়েটা বলে, ভেতরে ম্যাডাম তার বাবা মায়ের সঙ্গে কথা বলছে। র্যাং বলতে থাকে, কিসের ধনী মানুষ, ও তো আমার একটা কুকুর। তার বাবা বলে, তাং 3 বছর ওর সঙ্গে থেকেও একটা কিছুই নিতে পারিনি, আর তুমি মাত্র কয়েকদিনে ওর কোম্পানির শেয়ার নিয়ে নিচ্ছ। র্যাং বলে, তুমি ওর সঙ্গে আমার তুলনা দিচ্ছ, ওর কি যোগ্যতা আছে? র্যাংয়ের মা বলে, আমরা আসার সাথে সাথেই ওর মাটা মরে গেল, বলতে গেলে এক প্রকার আমাদের কারণেই ওর মা মারা গেছে। আমরা চাইলেই তো তাংকেও বাড়ি থেকে বের করে দিতে পারতাম। র্যাং বলে, কিন্তু তাহলে তো আমি এত আনন্দ করতে পারতাম না। আমি ওর সব জিনিস কেড়ে নিয়েছি। যখন দেখেছি ও সব জিনিস দিয়েও আমাকে কিছুই বলতে পারেনি, তখন আমার খুব ভালো লেগেছে। তার মা বলে, তুমি আসলেই অনেক খারাপ। তার বাবা বলে, আরে মেয়েটা মজা করতে চাইছে, করতে দাও। র্যাং বলে, বাবা তুমি জানো না ওই জিয়ান কতটা বোকা। আমি ওর সামনে একটু নাটক করলেই ও আমার সব কথা বিশ্বাস করে। ও তো বিশ্বাসই করে নিয়েছে যে আমাকে এতদিন ধরে আসলে তাং বুলি করেছে। কয়দিন আগে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, জানো আমি কি পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এসেছি। আমি ওকে একটু নাটক করে বললাম আমি তোমার জন্য মানুষ ডাকতে গিয়েছিলাম, ও আমার কথা বিশ্বাস করে নিয়েছে। জিয়ান এগুলো শুনে সেখান থেকে চলে যাচ্ছিল। সে ওই ব্রেসলেটটা বের করে সেটা ছিঁড়ে ফেলতে চায়, তবে তখনই একজন মেইড বলে, আমাদের বড় ম্যাডামের ব্রেসলেট আপনার হাতে কেন? জিয়ান অবাক হয়ে গেলে মেইড বলে, এটা আমাদের বড় ম্যাডামের ব্রেসলেট, তার মা তাকে দিয়েছিল। শুনেছিলাম বড় ম্যাডাম গাড়ি অ্যাক্সিডেন্টে একজনকে বাঁচিয়েছিল, এরপর থেকেই নাকি সেটা হারিয়ে গেছে। জিয়ান বুঝতে পারে সে আসলে কত বড় ভুল করেছে। এরপর সে তাঙের আগের ছবিগুলো দেখে, যেখানে তার ছবিতে ওই ব্রেসলেটটা স্পষ্ট দেখা যায়। এরপর সে একটু আগের কথাগুলো মনে করে সেই কাগজগুলো ছিঁড়ে ফেলে। তার মনে পড়ে তাং তাকে বলেছিল, আমরা 3 বছর ধরে একসঙ্গে আছি, তুমি কি সত্যিই দেখতে পাও না কে কাকে বুলি করছে? জিয়ান বলছিল, তার মানে ও সত্যি কথা বলছিল। অথচ এই 3 বছরে আমি ওর একটা কথাও বিশ্বাস করিনি। আমি ওকে বারবার কষ্ট দিয়ে গেছি। যদি সত্যি তাং আমাকে বাঁচিয়ে থাকে, তাহলে আমি ওর সঙ্গে যেটা করেছি আমার আর বাঁচার কোনো অধিকার নেই। এরপরই তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরলে তার দাদি জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমার কি র্যাংয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? জিয়ান বলে, দাদি আমি ভুল করেছি, আমি শুরু থেকেই ভুল মানুষটাকে ভালোবেসে এসেছি। সে এখনই 2 বছর আগের সেই কার অ্যাক্সিডেন্টের আরও ইনভেস্টিগেশন করতে বলে। সে মনে মনে বলছিল, আমি ভেবেছিলাম আমাকে যে বাঁচিয়েছে সে তো আমার কাছেই আছে, তাহলে ইনভেস্টিগেশন করার কি প্রয়োজন। এরপর সে তাঙের জিনিস খুঁজতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, তাং ম্যাডামের জিনিস সব র্যাং ম্যাডাম ফেলে দিয়েছে, তবে আপনি চিন্তা করবেন না, আমি সব গুছিয়ে রেখেছি। সে একটা বক্সে করে সবগুলো জিনিস নিয়ে আসে। জিয়ান যখন তাঙের সঙ্গে তার ছবি দেখে, তখন সে মনে মনে বলছিল, আমি তাঙের সঙ্গে থাকাকালীন অনেক খুশি ছিলাম, আমি আসলে নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। তখন সে জিয়ানের একটা ডায়েরি দেখতে পায়, যেখানে লেখা ছিল, আজ জিয়ান আমাকে ওর বাড়িতে নিয়ে এসেছে, আজ আমি অনেক খুশি। পরের পাতায় লেখা ছিল, আজ জিয়ান আমার জন্য রান্না করেছে, আমার মনে হয় আমি যেন ওকে ভালোবেসে ফেলছি। এরপর লেখা ছিল, আজ জিয়ান আমাকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত পেয়েছে, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। এরপর লেখা ছিল, আজ আমি জিয়ানের জন্য টেম্পলে গিয়েছিলাম, সেখানে 999টা সিঁড়ি পার হওয়ার পর আমি একটা প্রিস্ট আমাকে একটা লাল সুতা দিয়েছে, এটা জিয়ানকে পরালেই সে সারা জীবন নিরাপদ থাকবে। জিয়ান এসব পড়ে বলছিল, ও আমার জন্য এত কিছু করেছে, আমি ওর জন্য কি করেছি?
এভাবেই ডায়েরির প্রতিটা পাতায় বিভিন্ন জিনিস লেখা ছিল। এরপরেই তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে, ওই বছরের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, আপনি নিজের চোখেই দেখুন। জিয়ান দেখতে পায় সত্যিই তাকে বাঁচিয়েছিল তাং। তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমারই দোষ, আমি আসল মানুষটাকে আনতে পারিনি, আমার এটা আগেই খোঁজ করা উচিত ছিল। জিয়ান তখন বলছিল, আর আমি ওর সঙ্গে কি করলাম? তার মনে পড়ে সে বিয়ের ড্রেসটা পর্যন্ত র্যানকে দিয়ে দিয়েছিল। বিপদের সময়ও সে তাকে বাদ দিয়ে র্যানকে বাঁচাতে গিয়েছিল। এমনকি র্যাংয়ের জন্য সে তাকে কিডন্যাপ করে শাস্তি পর্যন্ত দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, স্যার তাহলে কি র্যাং ম্যাডামের জন্মদিন পালন করা হবে? জিয়ান বলে, অবশ্যই হবে, অনেক মানুষকে নিমন্ত্রণ করবে। এরপর সে মনে মনে বলতে থাকে, তাং, একবার আমি প্রতিশোধ নিয়ে নিই, তারপর আমি তোমার কাছে আসছি। এরপরে পার্টিতে সবাই বলতে থাকে, এত বড় জন্মদিনের পার্টি, মনে হচ্ছে যেন কোনো বিয়ের আয়োজন। একজন বলে, আমি শুনেছিলাম ওনার সঙ্গে নাকি বড় মেয়েটার সম্পর্ক ছিল, তাহলে সে তাদের ছোট মেয়ের সঙ্গে এত কিছু কেন করছে? তখনই র্যাং তার বাবা মায়ের সঙ্গে সেখানে আসলে বড় বড় বিজনেসম্যানরা নিজেদের পরিচয় দিয়ে তাকে উপহার দিতে শুরু করে, কারণ এতে করে জিয়ানের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো হয়ে যাবে। র্যাং বলতে থাকে, আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন, জিয়ান আমাকে খুবই ভালোবাসে, আপনারা আমাকে ভালো রাখলেই আপনারাও ভালো থাকবেন। এরপরেই জিয়ান সেখানে আসে। র্যাংয়ের বাবা মা বলতে থাকে, এই আয়োজন আমাদের খুবই পছন্দ হয়েছে। র্যাং বলে, তুমি না বলেছিলে তুমি আমাকে একটা সারপ্রাইজ দেবে? সে বলে, অবশ্যই, তুমি আরেকটু অপেক্ষা করো। জিয়ান এরপর র্যাংকে নিয়ে সামনে চলে যায়। সে বলতে থাকে, আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি র্যাংকে ভালোবাসি। তখন কিছু সাংবাদিক এসে বলে, কিন্তু আমরা তো শুনেছিলাম আপনার নাকি মিস তাংয়ের সঙ্গে সম্পর্ক ছিল। জিয়ান বলে, আমি তাংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছি শুধুমাত্র র্যাংকে ভালো রাখার জন্য, আমি ভালোবাসি সবসময় র্যাংকে। র্যান বলে, সত্যি তুমি আমাকে ভালোবাসো? সে বলে, হ্যাঁ। আমার সারপ্রাইজ তোমার পছন্দ হয়েছে? সে বলে, হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে, আমার তো খুশিতে কান্না পাচ্ছে। জিয়ান বলে, না কেঁদো না, এখনও তো বড় সারপ্রাইজ বাকি আছে। এরপরে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের শত্রুরা আজ সবাই এখানে এসেছে। র্যাং মনে মনে বলছিল, তাং দেখেছ, একমাত্র আমার যোগ্যতা আছে এরকম জায়গায় থাকার, তোমার যোগ্যতা শুধুমাত্র একটা অন্ধের বউ হয়ে থাকার। তখনই সেখানে ওয়েটার সেজে থাকা লোকেরা এসে র্যাংকে ধরে ফেলে, তারা তাকে নিয়ে যাচ্ছিল। র্যাংয়ের মা তখন জিয়ানের কাছে বলতে থাকে, আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছে, কিছু একটা উপায় বের করুন, তাকে বাঁচান। অ্যাসিস্ট্যান্ট বলে, তারা আমাদেরকে SMS পাঠিয়েছে, 3 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে ভাঙা ফ্যাক্টরিতে দেখতে চায়, নয়তো তারা র্যাংকে মেরে ফেলবে। জিয়ান বলে, তাড়াহুড়োর কিছু নেই, 3 ঘন্টা পর পুলিশে ফোন করে দিও। ফ্যাংয়ের বাবা বলতে থাকে, এটা আপনি কি বলছেন, তাহলে তো র্যাংকে মেরে ফেলবে। অ্যাসিস্ট্যান্ট তাকে মেরে বলে, আপনি আমাদের স্যারের সিদ্ধান্তের ওপর কথা বলছেন। এদিকে র্যাং বারবার জিয়ানকে ফোন করার চেষ্টা করছিল, তবে জিয়ান ফোন ধরছিল না। ওই লোকেরা বলতে থাকে, সমস্যা কি? জিয়ান না বলেছিল সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে? র্যাং বলে, আমি জানি না, আপনারা আমাকে ছেড়ে দিন। তারা বলতে থাকে, 3 ঘন্টা অলরেডি শেষ হতে চলেছে, এখনও যদি সে তোমাকে বাঁচাতে না আসে তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। তখনই তার বাবা মা আর জিয়ান সেখানে আসে। ওই লোক বলতে থাকে, জিয়ান, অবশেষে তুমি এসেছো, তুমি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছো। আজকে আমি তোমাকে 3টা অপশন দিচ্ছি, হয় তুমি তোমার নিজের জীবন দেবে, নয়তো তুমি তোমার সকল সম্পত্তি লিখে দেবে, আর নয়তো র্যানকে আমরা মেরে ফেলবো। র্যানের বাবা বলতে থাকে, একটা কিছু বলুন আপনি, আমার মেয়েকে বাঁচান। জিয়ান বলে, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনি কি আপনার মেয়ের জন্য আপনার সকল সম্পত্তি বিসর্জন দিতে রাজি আছেন? র্যানের বাবা তখন চুপ হয়ে যায়। র্যানের মা বলে, তুমি চুপ করে আছো কেন, আমাদের মেয়ের জীবন আগে। র্যাং বলে, বাবা তুমি তো বলেছিলে আমি তোমার সবচেয়ে আদরের মেয়ে। র্যাংয়ের বাবা বলতে থাকে, অসম্ভব, ওই কোম্পানি আমার সারা জীবনের মেহনত, কারো জন্য আমি আমার সকল কিছু বিসর্জন দেব না। র্যান, তুমি আমার কোম্পানির জন্য, আমার টাকা পয়সার জন্য নিজের জীবন দিচ্ছ, আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। র্যানের মা বলতে থাকে, তুমি এসব কি বলছো, মেয়ের জীবনের চাইতে তোমার কাছে কোম্পানি বড়? তখনই পুলিশ সেখানে চলে আসে। ওই সকল লোকেরা বলতে থাকে, জিয়ান তুমি পুলিশ ডেকেছো, আমরা কিন্তু তোমার র্যানকে মেরে ফেলবো। জিয়ান বলে, মেরে ফেলো, আমি এখানে এসেছি ওকে ধরিয়ে দিতে, ওকে বাঁচাতে আসিনি। ওই সকল লোকেরা তখন সত্যিই র্যাংয়ের গায়ে গুলি করে দেয়। পুলিশও ওই সকল লোকেদেরকে ধরে ফেলে। র্যাংয়ের বাবা বলতে থাকে, জিয়ান এবার তো আমার কোম্পানি ঠিক থাকবে তাই না? জিয়ান বলে, অবশ্যই, কিছুক্ষণের মধ্যেই আপনার কোম্পানি এই পৃথিবী থেকে সরে যাবে। তখনই র্যাংয়ের বাবার কাছে কল আসে যে, স্যার আমাদের কোম্পানি একেবারে শেষ। জিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এবার আমি তাংয়ের কাছে যাব। তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, তাং ম্যাডাম অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে। এই কথা শুনে জিয়ান একেবারে থমকে যায়
এরপর আমাদেরকে 3 মাস আগের সিন দেখানো হয়। তাং প্রথমবার চুহানদের বাড়িতে আসে। সে চুহানের মাকে মা বলে ডাক দিলে সে বলে, আমি তোমার মুখে মা ডাক শুনতে চাই না। কথা ছিল তোমার ছোট বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, তাহলে তুমি কেন আসলে? তোমাদের বাড়ির লোকেরা কি আমাদেরকে একটুও সম্মান করে না? তাং বলে, মা আসলে আমার ছোট বোন চুহানকে বিয়ে করতে চায়নি, তাই আমি চুহানকে বিয়ে করতে এসেছি। তার শাশুড়ি বলে, কিন্তু তোমাকে তো জিয়ান ভালোবাসে। এত ভালো সুস্থ ধনী ছেলে রেখে তুমি আমার অন্ধ ছেলেকে কেন বিয়ে করতে আসলে? তাং বলে, জিয়ান আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে র্যাংকে। সে আমাকে বিয়ে করতে চেয়েছে শুধুমাত্র র্যাংকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর আমি বাঁচতে চাই, এজন্যই আমি এসেছি। বাটলার চুহানের মাকে বলে, এই কথা সত্যি। জিয়ানের সঙ্গে তার সম্পর্ক হওয়ার পর থেকে তার উপর অনেকবার অ্যাটাক হয়েছে, আর জিয়ানের সঙ্গে র্যানের সম্পর্ক অনেকটা আলাদা। আর এটাও সত্যি কথা যে জিয়ান সবসময় র্যাংকে প্রোটেকশন দিয়ে এসেছে। এই কথা শুনে চুহানের মা বলে, তাহলে তো আমার ওর সঙ্গে এভাবে খারাপভাবে কথা বলা ঠিক হয়নি। চুহানের মা এরপর তার কাছে এসে বলে, তুমি আমাদের বাড়িতে থাকতে চাইলে থাকতে পারবে, তবে প্রথমত চুহানের অনুমতি লাগবে। বাটলার বলে, আমাদের ইয়াং মাস্টারের গাড়ি অ্যাক্সিডেন্টে তার চোখ হারিয়ে গেছে, এরপর থেকেই সে অন্যরকম হয়ে গেছে। সে না কোনো চিকিৎসা করে, না বাইরে এসে কারোর সঙ্গে কথা বলে, তাই সে কি আপনাকে বিয়ে করতে চাইবে কিনা এই বিষয়ে আমরা সঠিক বলতে পারছি না। তাং বলে, ঠিক আছে, কিন্তু ওর ঘর কোথায়? তারা ঘর দেখিয়ে দিলে তাং সরাসরি সেই ঘরের দিকে যেতে থাকে। বাটলার বলতে থাকে, কিন্তু ইয়াং মাস্টারের ঘরে কেউ গেলে তো সে অনেক রেগে যায়। চুহানের মা বলে, দেখি নতুন বউয়ের সঙ্গেও একই রকম করে কিনা। তাং ঘরে আসলে দেখা যায় চুহান মাত্র গোসল করে বেরিয়েছে। তাং বলতে থাকে, তোমার নামই চুহান, তোমার ফিটনেস তো অনেক সুন্দর। চুহান বলে, তুমি কে? তোমাকে আমার ঘরে আসার অনুমতি কে দিল? সে বলে, আমি তোমার বউ, আমার নাম তাং। চুহান বলে, অসম্ভব, আমি এই বিয়েতে রাজি না। সে বলে, তোমার রাজি না হওয়াতে আমার কিচ্ছু আসে যায় না, এখন থেকে আমি এই ঘরেই থাকব। সে বাড়ির মেয়েদের ডাক দিয়ে তার জামা কাপড়গুলো ঘরের আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখতে বলে। চুহান বলে, তুমি কি আমার কথা শুনতে পারছো না? আমি কখনোই তোমাকে আমার নিজের ঘরে রাখবো না। তখনই ডাক্তার বলে, ইয়াং মাস্টার, আপনাকে এখন ওষুধ খেতে হবে। চুহান বলে, আপনাকে আমি কয়দিন বলেছি আমি ওষুধ খাবো না? ওষুধ খেয়ে কী লাভ? এতদিন খেয়েছি না, কোনো উন্নতি হয়েছে? ডাক্তার চলে যেতে চাইলে তাং বলে, দাঁড়ান চুহান, তুমি নিজে থেকে ওষুধ খাবে না আমি তোমাকে খাইয়ে দেব? চুহান বলে, একদম বাড়াবাড়ি করবে না কিন্তু, তোমাকে টাকার জন্য তোমার বাবা এখানে পাঠিয়ে দিয়েছে, নিজেকে বড় কিছু মনে করো না, বুঝলে? সে বলে, ও আচ্ছা, তুমি তাহলে নিজে থেকে খাবে না, আমি তাহলে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার নাম শুনেই চুহান বলে, ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। সে পুরো ওষুধটাই খেয়ে নেয়। এটা দেখে চুহানের মা অনেক খুশি হয়ে যায়। সে তাংকে বলে, আজ থেকে তুমি আমার ছেলের বউ। আমার ছেলে যদি তোমাকে মেনে নেয় আর যদি সে প্রতিদিন নিজের চিকিৎসা করায়, আমি প্রতি মাসে তোমাকে 100 মিলিয়ন করে টাকা দেব। তাং বলে, এত? তার শাশুড়ি বলে, এত কম? ঠিক আছে, আমি তোমাকে আরও বাড়িয়ে দেব। এরপর রাতের বেলা এরা তিনজন একসঙ্গে খাবার খায়। তাং বলে, আমার খাওয়া হয়ে গেছে, আমি গিয়ে শুয়ে পড়ছি। সে চলে গেলে চুহান তার মাকে বলে, মা আমি ওর সঙ্গে এক ঘরে থাকবো না। তার মা বলে, তুমি সব কি বলছো? সে তোমার স্ত্রী। চুহান বলে, আমি আলাদা ঘরে থাকবো। তার মা বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি আলাদা ঘরে ঘুমাতে পারো না। চুহান বলে, যেমনই হোক আমি ওর সঙ্গে ঘুমাবো না। এই বলে সে আলাদা রুমে চলে যায়। তবে তার কোনোভাবেই ঘুম আসছিল না, তাই সে আবারও নিজের ঘরে চলে যায়। সে তাঙের পাশে শুয়ে পড়ে আর বলে, তুমি কিন্তু আমাকে ছোবে না। তবে এরপর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। সকালবেলা চুহানের ঘুম ভাঙলে সে দেখতে পায় সে তাংকে জড়িয়ে ধরে রেখেছে। এটা দেখে সে তাড়াতাড়ি সরে যায়। পরে সে উঠে যেতে চাইলে তাং বলে, টেবিলের উপর ওষুধ রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু চুহান না খেয়ে চলে যেতে থাকলে তাং বলে, তুমি কিন্তু ভুলে যেও না, আমি কিন্তু চোখে দেখতে পাই। এটা শুনে চুহান ওষুধ খেয়ে নেয়। এরপরে একজন ডাক্তার এসে চুহানের চোখ পরীক্ষা করে বলে, কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। চুহানের মা বলে, এটা কি করে সম্ভব? ও তো এখন প্রতিদিন ওষুধ খায়। চুহান বলে, মা তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আমি আমার ভাগ্য মেনে নিয়েছি, আমি সারা জীবন এমনই থাকবো, আমার আর চিকিৎসা করার প্রয়োজন নেই। তখন তাং এসে বলে, মাত্র এই কয়দিন চিকিৎসা করেই হাঁপিয়ে গেছো? চুহান বলে, এই শহরের সব থেকে বড় ডাক্তার বলছে আমার চোখের কোনো ইমপ্রুভমেন্ট নেই, তাহলে তুমিই বলো আমি কি করব? তাং তখন তার হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায়। এরপর তাকে দিয়ে একটা জিনিস লেখায়। সে বলে, বলো তো তুমি কি লিখেছো? চুহান বলে দেয়। তাং বলে, দেখেছো, তুমি হয়তো চোখে দেখতে পারছো না, তবে মনের চোখ দিয়ে তুমি ঠিকই দেখতে পারছো। তখনই তাঙের কাছে র্যানের SMS আসে, যেখানে ভয়েস SMS এ সে বলেছে, এখন আমাকে জিয়ান ভাইয়া প্রতিদিন শপিংয়ে নিয়ে যায়,
আমার জীবন খুবই সুখে কাটছে। তুমি বলো, তুমি অন্ধের সঙ্গে কেমন কাটাচ্ছ? তাং তাকে ভয়েস এসএমএস এ বলে, হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন টাকা দেয়, আর আমার হাজবেন্ড সে তো জিয়ানের থেকে 1000 গুণ ভালো। এটা বলেই সে চুহানকে বলে, দেখেছো, সবাই মিলে আমাকে নিয়ে মজা করছে। তুমি কি চাও আমি সারা জীবন এভাবেই কাটাই? তুমি চিকিৎসা করে দেখো, তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে। চুহান এরপর আবারও চিকিৎসা করতে রাজি হয়ে যায়। তাং এই কথা ডাক্তারকে গিয়ে বললে ডাক্তার বলে, ঠিক আছে, আমি তাহলে নতুন একটা ওষুধের ব্যবস্থা করছি। চৌহান মনে মনে বলছিল, তাং, আমি শুধুমাত্র সুস্থ হতে চাইছি তোমাকে দেখার জন্য। আমি দেখতে চাই তুমি আসলে কেমন। এরপরে 1 মাস কেটে যায়। একদিন চৌহান ওষুধ খাওয়ার পর তার কাছে মনে হয় সে যেন সবকিছু দেখতে পারছে। সে কিছু বলতে চাইলেই তাং বলে, তুমি বলেছো তুমি আমার সঙ্গে ভূতের ছবি দেখবে। আমি ভূতের ছবি একা দেখতে পারি না। এরপরেই সে ভূতের ছবি দেখতে শুরু করে আর একটু পরপর চিৎকার দেয়। চৌহান বলে, তুমি এভাবে আমাকে ছুঁয়ো না, আমি 1000 হলেও তো একটা পুরুষ। তাং বলে, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। চৌহান বুঝতে পারে তাং আসলে লজ্জা পেয়েছে। এরপর ডাক্তার চৌহানের চোখ দেখে। চৌহানের মা বলে, তুমি কি সত্যি সবকিছু দেখতে পারছো? চৌহান বলে, আমি সবই দেখতে পারছি, তবে একটু ঝাপসা। ডাক্তার বলে, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনি একদম সুস্থ হয়ে যাবেন। চৌহানের মা বলে, এই সব কিছু হয়েছে তাঙের কারণে, সে একটানা তোমার সেবা করে গেছে। চৌহান বলে, মা, তুমি এত তাড়াতাড়ি ওকে জানিও না যে আমি এখন দেখতে পারছি। এই কথাটা আমি ওকে নিজে জানাতে চাই। তার মা বলে, ঠিক আছে, তোমাদের মাঝখানে আমি আসবো না। এরপর চৌহানের মা ডাক্তারকেও অনেকগুলো টাকা দেয়। পরে সে বাটলারকে বলে দেয় আজ অনেক নারিশিং কিছু স্যুপ রান্না করতে, যাতে চৌহান আর তাঙের খুব তাড়াতাড়ি একটা সন্তান হয়। এরপর রাতের বেলা সবাই একসঙ্গে খাবার খেতে বসলে তাং বলে, আজ কি হয়েছে, সবাই এত চুপচাপ? তার শাশুড়ি কিছু বলতে চাইলেই চৌহান কাশতে শুরু করে, এতে তার মা চুপ হয়ে যায়। তার শাশুড়ি বলে, আমি তোমার জন্য একটা স্যুপ রান্না করেছি। তাং সেই স্যুপটা চৌহানকেও দিতে চায়। চৌহান বলে, তুমি কি শিওর যে এটা তুমি আমাকে খাওয়াবে? তাং বলে, স্যুপ খেতে গিয়েও তোমার এত প্রশ্ন? চৌহান এরপর সেটা খেয়ে ফেলে। এরপর ঘরে তাং আজ অনেক সুন্দর করে সেজে আসে। চৌহান এরপর তাকে ধরে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন তাঙের সবকিছু মনে পড়ে, সে তাড়াতাড়ি উঠে পড়ে। চৌহান বলে, লাল পোশাকে তোমাকে অনেক সুন্দর লাগে। তাং বলে, মানে কি, তুমি দেখতে পারছো? সে বলে, হ্যাঁ, তুমি দেখতে অনেক সুন্দর, আমি তোমার সঙ্গেই জীবন কাটাতে চাই, তুমি কি আমার সঙ্গে থাকবে? সে বলে, কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে, তুমি কখনোই আমাকে মিথ্যা বলতে পারবে না। চৌহান শপথ করে সে কখনোই তাকে মিথ্যা বলবে না। এরপরে আরো 1 মাস কেটে যায়। খাবার টেবিলে তাঙের বমি আসতে শুরু করে। চৌহান কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে, জানি না, কিছুদিন ধরেই আমি কোনো কিছুই খেতে পারছি না, খাবার দেখলেই বমি চলে আসছে। তার শাশুড়ি বলে, তাহলে তো পরীক্ষা করা দরকার। এরপরই তারা পরীক্ষা করার মাধ্যমে জানতে পারে যে তাং আসলে প্রেগনেন্ট। এতে চৌহান অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আবার সিন চলে আসে জিয়ানের কাছে। জিয়ান বলে, প্রেগনেন্ট মানে? ও একটা অন্ধের বাচ্চার মা হতে চলেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, 1 মাস আগেই চৌহান সুস্থ হয়ে গেছে। এরপরে চৌহানের মা বাড়ির সকল দাস দাসীদেরকে বলছিল, আজকের পর থেকে বাড়ির সকল ডিসিশন নেবে তাং, যে তার কথা মেনে চলতে পারবে না সে যেন বাড়ি থেকে বের হয়ে যায়। তাং বলে, মা, এটা করার কি দরকার? তার শাশুড়ি বলে, তোমার গর্ভেই আমাদের ভবিষ্যৎ, তোমাকে তো আমার সম্মান দিতেই হবে। চৌহান বলে, তাং, আমি কখনোই তোমাকে আর আমার সন্তানকে কোনো কষ্ট পেতে দেব না। চৌহানের মা বলে, তোমার শ্বশুর ইউএস থাকে, তোমার প্রেগনেন্সির কথা শুনে সে আজই চলে আসছে। তোমার আর চৌহানের অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তাই আমি এখন একটা অনুষ্ঠানের আয়োজন করছি। তাং বলে, কিন্তু এটার কোনো দরকার নেই। চৌহান বলে, অবশ্যই দরকার আছে, সবাইকে জানাতে হবে তুমি আমার স্ত্রী, আমি সবাইকে দেখাতে চাই যে আমি তোমাকে পেয়ে অনেক খুশি। অন্যদিকে জিয়ান তাঙের কাছে আসছিল। সে মনে মনে বলছিল, তাং, দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব তাহলে। সে অন্য একটা নাম্বার দিয়ে তাংকে কল করে। যেহেতু আননোন নাম্বার ছিল তাই ফোনটা চৌহান তোলে। তাই চৌহান ফোনটা ধরে জিজ্ঞেস করে যে, আপনি কে? জিয়ান বলে, আপনি কে? আমি তাঙের ফিয়ন্সে। পাশে থেকে তাং বলে, জিয়ান, তুমি এসব কি বলছো? চৌহান বলে, আমি বুঝতে পেরেছি, তুমি তাঙের এক্স, তাই তো? আমি তাঙের হাজবেন্ড, আমরা অনেক ভালো আছি, আমাদের জীবনে তোমাকে কোনো প্রয়োজন নেই। জিয়ান বলে, অসম্ভব, তাং কখনোই অন্য কারোর সঙ্গে ভালো থাকতে পারে না। তাং, নিশ্চয়ই ও তোমাকে জোর করছে, তাই না? তুমি ভয় পেও না, আমি তোমার কাছে আসছি। চৌহান বলে, তাং, সত্যি কি আমি তোমাকে জোর করেছি? তাং বলে, একদমই না। এরপর তারা কিসের শব্দ করে, পরে ফোন রেখে দেয়।
এরপর চুহান আর তাং হোটেলের উদ্দেশ্যে চলে যায়, কারণ তাদের বিয়েটা সেখানেই হবে। একটু পরেই সেখানে জিয়ান চলে আসে। সে বাড়ির বাটলারকে জিজ্ঞেস করে তাং কোথায়। বাটলার বলে দেয় তাদের আজ বিয়ে, তারা একটা হোটেলে আছে। সে বাটলারকে জোর করে সেই হোটেলের ঠিকানা নিয়ে নেয়। অন্যদিকে এরা দুজন সেজে গুজে সেখানে আসে। চুহান বলে তুমি কি খুশি হয়েছ? তাং বলে আমি অনেক খুশি, এরকম বিয়ের অনুষ্ঠানের স্বপ্ন আমি অনেক দেখেছি। চুহান বলে এখন থেকে তোমার সব স্বপ্ন পূরণ হবে। এখানে চুহানের বাবাও ছিল। চুহান তাংকে আংটি পরাতে যাবে, তখনই জিয়ান সেখানে চলে আসে। সে বলে ও তোমাকে বিয়ে করবে না। সবাই ভীষণ অবাক হয়ে যায়। বেশিরভাগ মানুষই জিয়ানকে চিনতে পারে, তারা ভাবতে থাকে সে কি তাহলে বিয়ে ভাঙতে এসেছে। জিয়ান বলতে থাকে তাং তুমি ওকে বিয়ে করতে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তাং বলে কেন? যাতে র্যাংকে প্রোটেকশন দিতে পারো। জিয়ান বলে তুমি সবটা জানো? তাং বলে ওই দিন তোমার আর তোমার দাদির কথা আমি সবই শুনেছি। এরপর থেকে যে কদিন আমি তোমার সঙ্গে থেকেছি সেগুলো ছিল জোর করে। জিয়ান বলে আমারই ভুল, আমি আসলে বুঝতে পারিনি ওই অ্যাক্সিডেন্টে তুমি আমাকে বাঁচিয়েছিলে। সে ওই ব্রেসলেটটা দেখায়। তাং ব্রেসলেটটা হাতে নিয়ে তাকে একটা থাপ্পড় মারে। সে বলতে থাকে এই কথাটা আমি কোনোদিন মনেও করিনি, তবে এখন মনে হচ্ছে তোমাকে না বাঁচিয়ে সেখানে ফেলে আসলেই ভালো হতো। জিয়ান বলে ঠিক বলেছ, ওই কার অ্যাক্সিডেন্টে আমার মরে যাওয়া উচিত ছিল। তাং বলে তুমি এসব বলে এখন কি করবে? এসব বললেই কি তোমার দেওয়া কষ্টগুলো মুছে যাবে? এতগুলো বছরে র্যানের কারণে তুমি আমাকে কত কষ্ট দিয়েছো তুমি জানো না? কয়দিন আগেও তুমি ওর কারণে আমাকে সিল্কের বিয়ের ড্রেস পরতে বাধ্য করেছো। ওর কারণেই আমাকে কিডন্যাপ করে নিয়ে আমার গায়ে কাচের বোতল ভেঙেছো। তুমি ভেবেছো এই সবকিছু আমি এত সহজে ভুলে যাব? এগুলো শুনে চুহান জিয়ানকে বলে তুমি একটা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারলে? জিয়ান বলে চুহান তুমি ওকে ছেড়ে দাও, এর বদলে আমি তোমাকে আমার কোম্পানির অর্ধেক শেয়ার দিয়ে দেব। চুহান বলে আমি এত গরিব হয়ে যাইনি যে আমার স্ত্রীকে বিক্রি করে দিয়ে আমাকে তোমার শেয়ার নিতে হবে। জিয়ান বলে তাং তোমাকে ভালোবাসে না, সে কি কখনো তোমার জন্য টেম্পলে গিয়েছিল? কখনো তোমার জন্য 999টা সিঁড়ি চড়েছে? তাং তুমি ওকে বলো তুমি কাকে ভালোবাসো। তাং তখন চুহানকে কিস করে। চুহানের মা বলে মিস্টার জিয়ান, আমার ছেলের বউ আপনার সঙ্গে যাবে না। চুহানের বাবা বলে আপনি যতই ধনী হন না কেন একজনের বাড়ির বউকে কেড়ে নিয়ে যেতে পারবেন না। জিয়ান মাটিতে বসে বলতে থাকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখন থেকে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসবো। তাং বলে কি দরকার, আমি অলরেডি আমার ভালোবাসার মানুষ পেয়ে গেছি, আমি এখন আর তোমাকে ভালোবাসি না। এই কথা শুনে জিয়ান একটা চাকু নিয়ে চুহানের গায়ে আঘাত করে দেয়। তাং বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেছো? সে বলে হ্যাঁ আমি সত্যিই পাগল হয়ে গেছি। তুমি চিন্তা করো না, এই চাকুর আঘাতে ওর কিছু হবে না, তবে এই চাকুর গায়ে বিষ লাগানো ছিল। এই বিষের অ্যান্টিডোট না পেলে 7 দিনের মধ্যেই ও মারা যাবে। তাং চাকুটা তার গলায় ধরে বলে তুমি এখনই অ্যান্টিডোট দিয়ে দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। সে বলে মেরে ফেলো, তোমার হাতে মরে গেলে আমার আরো শান্তি হবে। তাং চাকুটা ফেলে দিয়ে বলে তুমি সত্যিই পাগল হয়ে গেছো। তখন সে চুহানের দিকে তাকায়, এরপর বলে আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, তবে চুহানকে তোমাকে বাঁচাতে হবে। জিয়ান এরপর সবার সামনে দিয়ে তাংকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর তাং জিজ্ঞেস করে এখন আমরা কোথায় যাব? জিয়ান বলে হসপিটালে, আমি দেখতে চাই সত্যি তুমি প্রেগনেন্ট কিনা। এরপর হসপিটালে আসার পর ডাক্তার বলে যে ম্যাডাম সত্যিই প্রেগনেন্ট। জিয়ান প্রচন্ড রেগে যায়, এখনই অ্যাবর্শন করতে বলে। তাং বলে এর আগে আমাকে মারতে হবে। ডাক্তার বলে ম্যাডামের শরীরে অলরেডি অনেক আঘাত রয়েছে, এবার যদি মিসক্যারেজ হয় তাহলে পরবর্তীতে সন্তান নিতে অনেক সমস্যা হবে। জিয়ান বলে ঠিক আছে, তাহলে এই বাচ্চা থাকবে, সে আমার নামেই বড় হবে। তাং বলে তুমি শুধু শুধু এগুলো কেন করছো? জিয়ান বলে আমি আর তোমাকে যেতে দেব না, তোমার সব কিছুই আমি মেনে নেব। এরপর সে তাকে বাড়িতে নিয়ে আসে। সে বলে বাড়ি একদম আগের মতোই আছে। তাং বলে বাড়িতে এবার গোলাপ রাখনি? র্যানের তো গোলাপ খুব পছন্দ, তুমি যখনই আমার সঙ্গে ডেটে যেতে সবসময় গোলাপ দিয়ে সাজাতে। জিয়ান বলে আমি জানি আমি অন্যায় করেছি, তবে আমি পরে বুঝতে পেরেছি আমি আসলে তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনের সব থেকে সুন্দর দিন ছিল। তাং বলে তাই নাকি? আর তোমার সঙ্গে কাটানো সবগুলো মুহূর্ত আমার জীবনের সব থেকে খারাপ দিন ছিল। জিয়ান তার হাত ধরে তার লোকেদেরকে কিছু খালি বোতল নিয়ে আসতে বলে। এরপর বলে ওই দিন আমার তোমাকে কিডন্যাপ করা উচিত হয়নি, ওই দিন আমি তোমার মাথায় 2টো খালি বোতল ভাঙতে বলেছিলাম, আজ তুমি আমার মাথায় ভাঙো। তাং বলে তুমি সত্যিই মনে করো যে আমি তোমাকে মারতে পারবো না? জিয়ান নিচে বসে পড়লে তাং তার মাথায় একটা বোতল ভেঙে ফেলে। জিয়ান বলে তার মানে এটাতে এত ব্যথা লাগে? তাং বলে হ্যাঁ,
ওই সময় আমি মাত্র হসপিটাল থেকে বেরিয়েছিলাম, আমার আঘাত এখনো সারেনি। তাং চলে যেতে চাইলে জিয়ান বলে আরো 9টা বাকি আছে, আমি এরকম আঘাত 10টা নিতে চাই। তাং বলে আমি তোমার মতো এত খারাপ না। জিয়ান বলে তাহলে আমি নিজে নিজেই করছি। তাং বলে তুমি যাই করো না কেন, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। এরপর জিয়ানের জ্ঞান ফিরে আসলে সে তাংয়ের কথা জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট বলে সে বাড়িতেই আছে। জিয়ান বাড়িতে আসলে দেখতে পায় তাং ফোনে কথা বলছে আর সে অনেক খুশি। জিয়ান মনে মনে বলছিল অনেক দিন হয়েছে আমি ওকে এত খুশি দেখি না। তখন সে শুনতে পায় তাং আসলে চুহানের সঙ্গে কথা বলছে। সে বলতে থাকে তুমি কিন্তু ডাক্তারের কথা শুনে চলবে, ভুলে যাবে না আমি তোমাকে অনেক ভালোবাসি। জিয়ান এসে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। সে বলে তুমি এসব কি করছো? তাং বলে আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলছি। জিয়ান বলে তুমি আমার স্ত্রী। তাং বলে কবে হলাম? সেই শুরু থেকেই আমি চুহানের স্ত্রী। জিয়ান বলে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার সঙ্গে এভাবে ব্যবহার করো না, আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে। তাং বলে আগে যখন তুমি রেনের সঙ্গে এভাবে ভালো করে কথা বলতে তখন আমারও অনেক খারাপ লাগতো, তবে বিশ্বাস করো এটা বেশিক্ষণ থাকবে না, ধীরে ধীরে তোমার সহ্য হয়ে যাবে। যখন দেখবে প্রতিদিন আমি চুহানের সঙ্গে কথা বলছি তখন তোমার অভ্যাস হয়ে যাবে। জিয়ান ফোনটা ভেঙে দিয়ে বলে আজকের পর থেকে তাং কখনোই যেন চুহানকে কল করতে না পারে। তাং বলতে থাকে জিয়ান তুমি কি চুহানকে ওষুধ পাঠিয়েছো? জিয়ান বলে আমি চাই ও যেন মরে যায়। এরপর দুজন মেইট কথা বলছিল যে অনলাইনে চুহানের খবর অনেক ভাইরাল হয়ে গেছে, সে হয়তো আর সর্বোচ্চ 1-2 দিন বাঁচবে। তাং তাদেরকে জিজ্ঞেস করে এর মানে কি, চুহানের অবস্থা এখনো ঠিক হয়নি? জিয়ান কি তাকে অ্যান্টিডোট দেয়নি? মেইডরা বলে এই বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না। তাং এরপর সরাসরি জিয়ানের অফিসে চলে আসে। সে জিয়ানের সঙ্গে কথা বলতে চাইলে জিয়ানের একজন অ্যাসিস্ট্যান্ট বলে তুমি কে? জিয়ান স্যার কেন তোমার সঙ্গে দেখা করবে? সে সিকিউরিটি ডাক দেয়। সিকিউরিটি জোর করে তাংকে বের করে দিতে চাইলে তখন জিয়ান সেখানে চলে আসে। সে এই 3 জনকেই চাকরি থেকে বের করে দিতে বলে। এরপর সে বলতে থাকে তাং আজ অফিসে চলে আসলে, তুমি কি আমাকে মিস করছিলে? তাং তাকে একটা থাপ্পড় মারে। সে বলে চুহান এখনো কেন সুস্থ হয়নি, তুমি কি তাকে অ্যান্টিডোট দাওনি? সে বলে দিয়েছি। তাং আবারও তাকে একটা থাপ্পড় মারে। সবাই বলাবলি করতে থাকে আমাদের স্যারকে এভাবে আমি কোনোদিনও কারো হাতে থাপ্পড় খেতে দেখিনি। তাং বলতে থাকে তুমি আমাকে মিথ্যা বলছো। সে আবারও তাকে থাপ্পড় মারতে গেলে জিয়ান তার হাত ধরে ফেলে। সবাই বলতে থাকে এইবার এই ম্যাডামের খবর আছে। তবে জিয়ান বলে তুমি এভাবে থাপ্পড় মারতে থাকলে তোমার হাত ব্যথা করবে, এখানে অনেক মানুষ রয়েছে, চলো আমি তোমাকে আমার চেম্বারে নিয়ে যাই। সে কোলে করে তাকে একদম নিজের রুমে নিয়ে আসে। এরপর বলে তোমার হাত লাল হয়ে আছে, নিশ্চয়ই ব্যথা করছে। তাং বলে তুমি এখনই আমাকে অ্যান্টিডোট দাও। সে বলে তুমি অ্যান্টিডোট চাও, তাহলে এর বিনিময়ে তো তোমাকে কিছু দিতে হবে, নয়তো আমি কেন আমার শত্রুকে বাঁচাতে যাব? তাং বলে তুমি কি চাইছো? জিয়ান বলে আমি জানতে চাই তুমি আর চুহান ঠিক কোন পর্যন্ত গেছো। তাং বলে আমাদের বাচ্চা হতে চলেছে, তুমি বলো তাহলে আমরা কোন পর্যন্ত গিয়েছি। জিয়ান বলে তাহলে তোমাকে আমার সঙ্গেও সেই পর্যন্ত যেতে হবে, তাহলেই শুধুমাত্র আমি ওকে অ্যান্টিডোট দেব। অ্যান্টিডোট ছাড়া সর্বোচ্চ গেলে ও আজকের দিনটা বাঁচবে, তাই ভালোভাবে ভেবে দেখো। আগে আমাকে হাজবেন্ড বলে ডাক দাও, তারপর আমাকে কিস করো। তাং তার কাছে আসতে চায়, তবে তার বমি চলে আসে। জিয়ান তাকে ধরে বলে আমাকে দেখলে কি তোমার সত্যি এত খারাপ লাগে? তাং বলে হ্যাঁ, তোমাকে দেখলেই আমার ডিসগাস্ট ফিল হয়। জিয়ান তখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সে বলে তুমি আমাকে এত ভালোবাসতে, 3 মাসের মধ্যে এতটা কি করে বদলে গেল? সে তখন তার সঙ্গে জোর করতে শুরু করে। তখনই সেখানে চুহান চলে আসে। তাং বলতে থাকে তুমি কিভাবে আসলে, তোমার এখন কেমন লাগছে? চুহান বলে তুমি চিন্তা করো না, আমি একদম সুস্থ, ডাক্তার একটা নতুন অ্যান্টিডোট বানিয়েছে। জিয়ান বলতে থাকে তাং আমি জানি আমি অন্যায় করেছি, আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখো। তাং বলে তুমি আর নাটক করো না, আমি আর তোমার কাছে ফিরে আসবো না। সে চুহানকে ধরে সেখান থেকে চলে যাচ্ছিল। ওই সময় জিয়ান সেখানে পড়ে যায়। সে বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি তাং, যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি আসলে তোমাকে চিনতে পারিনি। এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। একটু পর সেখানে তার দাদি চলে আসে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি 10-এ 7 দেব, তোমরা কত দেবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।